হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের সবাইকে কেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য একদম নতুন একটা চ্যাপ্টার আমি শুরু করছি। পূর্বে 4খানা চ্যাপ্টার শেষ করে দিয়েছি আর কি। এবার দুটো চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন। এই দুটো চ্যাপ্টার আমি বলেছি যখন, আশা করছি জানুয়ারি 5 তারিখের মধ্যে বা সেই জায়গায় হয়তো 2-1 দিন এদিক ওদিক হতে পারে, কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরেই ঠিক প্রত্যেকটা ক্লাস তোমাদের একদম সাজেস্টিভ হবে, একদম সাজেশন ভিত্তিক আমরা ক্লাস করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সাজেশন কি আসতে পারে সেগুলো কোশ্চেন বেশি আলোচনা করব আমরা। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে সেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেব এবং যদি সম্ভব হয় দরকার পড়ে আমি লিখে দেব, নোটসগুলো অ্যান্সারগুলো লিখে দেব, যেভাবে হোক তোমাদের যাতে কাজে লাগে, সুবিধা হয়। তো 12-এর কমপ্লিট হবে এবং এইচএস যারা দিচ্ছ তাদের কথা বেশি মাথায় রেখে আমি সাজেশন একটা সেট তৈরি করব। প্রত্যেকটা চ্যাপ্টারের তো সাজেস্টিভ কোশ্চেন আমি আলোচনা করবই এবং তার সাথে সাথে সাজেশন একটা সেট বানাবো, এবং সেই সাজেশন সেট থেকে তোমরা আশা করছি কমন পাবে, এরকম ভাবনা ভেবেই আর কি সাজেশনটা করা হবে। তো তোমাদের সেরকম কোনো চিন্তা করার দরকার নেই, আশা করছি খুব উপকার হবে তোমাদের। যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না, কেমন? তো যেটা না বললেই নয় যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে করে নতুন নতুন ক্লাস তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায়। এবং ক্লাসগুলো মন দিয়ে করবে, কেমন? ক্লাসগুলো মন দিয়ে করবে, কমপ্লিটলি ক্লাস করবে, চেষ্টা করবে। কোনো জায়গায় যদি কনসেপ্টের ভুল মনে হয় বা কনসেপ্ট যদি তুমি ঠিকঠাক না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আমাকে বলবে, আমি সেটার যথাযথ অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব বা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি। ঠিক আছে, তো চলো আজকে নতুন যেটা টপিক সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড, কিটোন and carboxylic acid, এই চ্যাপ্টারটার নাম। আচ্ছা, আমাকে জানতে হবে অ্যালডিহাইড কোন গ্রুপ থাকলে সেটা অ্যালডিহাইড, কোন গ্রুপ থাকলে সেটা কিটোন এবং কোন গ্রুপ থাকলে কার্বক্সিলিক অ্যাসিড। তো জেনারেল একটা আমরা কনসেপ্ট নিয়ে নেব, সেটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর একদিকে যদি এইচ থাকে। দেখো, অ্যালকিল গ্রুপ একদিকে থাকবে আর একদিকে এইচ থাকবে, মাঝখানে সি ডাবল বন্ড ও থাকবে। যদি এরকম থাকে যে সি ডাবল বন্ড ও গ্রুপের এক পাশে এইচ আছে, এক পাশে আর আছে, তাহলে সেটা অ্যালডিহাইড। কিন্তু যদি ধরো সি ডাবল বন্ড ও নিয়েছি, এক পাশে এইচ আছে, অপর পাশেও এইচ আছে, তাহলে কি এটা অ্যালডিহাইড নয়? উত্তর হচ্ছে এটাও অ্যালডিহাইড। মুদ্রা কথা, সি ডাবল বন্ড ও গ্রুপের এক পাশে অবশ্যই এইচ থাকতে হবে, এক পাশে অবশ্যই এইচ থাকতে হবে এবং অপর পাশে আরও থাকতে পারে কিংবা এইচও থাকতে পারে, তাহলে সেটা অ্যালডিহাইড। তো এটার নাম আমরা জানি ফর্মালডিহাইড, এটার নাম
অ্যালডিহাইডের কমন একটা নাম। CH3 গ্রুপ থেকে অ্যাসিড অ্যালডিহাইড, তার আর এর মানটা যদি চেঞ্জ করি তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা নামকরণগুলো করব এবং সেগুলো ক্লাস 11-এ যেটুকু শেখার নামকরণ থেকে ওগুলো থেকে আমাদেরকে অ্যান্সার গুলো বলতে হবে কি নাম হবে। কিটোনের ক্ষেত্রে একটু আলাদা। কিটোনের দুই দিকেই আর গ্রুপ থাকতে হবে, দুই দিকেই কি গ্রুপ? আর গ্রুপ থাকতে হবে, অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ থাকতে হবে। এখানে একদিকে অ্যালকিল একদিকে এইচ, আর এখানে দুই দিকে অ্যালকিল গ্রুপ থাকতে হবে, সি ডাবল বন্ড ও গ্রুপের। কার্বক্সিলিক অ্যাসিড কারা? কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে যে সি ডাবল বন্ড ও গ্রুপ যেখানে থাকবে এক পাশে আর থাকতে হবে কিংবা এইচ থাকলেও চলবে, ফর্মিক অ্যাসিড যেটা, আর অপর পাশে অবশ্যই OH গ্রুপ থাকতে হবে, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড। আমরা এবার একটু জানবো যে কার্বক্সিলিক অ্যাসিড যে CO গ্রুপটা আছে তার ইলেকট্রন বিন্যাস করে আমরা অপর পাশে কিভাবে হাইড্রোজেন কিংবা আর কে লাগাচ্ছি সেটা একটু জানবো। মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, মলিকুলার অরবিটাল স্ট্রাকচার। মানে আণবিক কক্ষকের একটা গঠনগুলো দেখবো, ডায়াগ্রামটা করবো না, ডায়াগ্রামটা দরকার নেই। তাহলে কেন্দ্রীয় পরমাণু কে বলো তো? সি। সি এর ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2। তাহলে সি নরমালি কি হয়? 2s 2p তে দুটো ইলেকট্রন। সি যখন এক্সাইটেড হয় সি হাইব্রিড যখন হয় তখন 1 2 3 4। এবার যখন অক্সিজেন যুক্ত হয় তাহলে এটা অক্সিজেন যুক্ত যখন হবে তখন কি হবে দেখো, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি আছে? এটা অপর দিকে করে দিই তাহলে সুবিধা হবে আমাদের। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন, অক্সিজেন কি হয় বলতো? 1s2 2s2 2p4। তাহলে অক্সিজেন যখন নর্মাল থাকে তখন কি হয়? 2s এ দুটো ইলেকট্রন, 2p তে চারটা ইলেকট্রন, 1 2 3 4। কেমন? অক্সিজেন যখন এক্সাইটেড হয় তখন কিন্তু সেটাই থাকে, কেন? কারণ হচ্ছে কি যে ইলেকট্রন আর কিন্তু এক্সাইট হয়ে বাইরে যেতে পারে না, তাহলে এটা থেকে যায়। এবার এইটা কি হয়? হাইব্রিড ফর্ম করে, হাইব্রিড ফর্ম করলে পুরোটাই এইভাবে থেকে যায় 1 2 3 1 2 3 4 5 6। বুঝাতে পারলাম? এবার আমরা একটু দেখবো যে অক্সিজেন আর কি নিয়ে আসছে, কার্বন কি নিয়ে আসছে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখে নেব যে কার্বন যখন কার্বন প্লাস অক্সিজেন কি হবে বলতো? 1 2 3 4 প্লাস অক্সিজেন 1 2 3 4 5 6। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ইলেকট্রনটা এটা এর সাথে লাগবে আর এই ইলেকট্রনটা এটা এর সাথে লাগবে, আর কার্বনের সাথে একটা অক্সিজেনের বন্ড হবে। এই ইলেকট্রনটা এটার সাথে লাগবে, এটার সাথে এই ইলেকট্রন এর সাথে লাগবে। এবার থেকে গেল, তাহলে একটাই শুধুমাত্র বাকি রইল কার্বনের। তাহলে
কি হবে দেখো, অ্যাকচুয়ালি এরকম হবে, আমরা যেটা গঠন দেখাতে চাচ্ছি সেই গঠনটা হচ্ছে এরকম, 1 2 3, আর একটা এইভাবে পিওর অবস্থায় থেকে যায়, কেমন? এটা কার্বনের। অক্সিজেনের ক্ষেত্রে তাই হবে। অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, এখানে দুটো। দেখো আমি কোন জায়গাটা ফোকাস করছি, এই কার্বনের সাথে অক্সিজেনের একটা বন্ড হলো, আর এইখানে পিওর অবস্থায় যেটা আছে এর সাথে একটা এই বন্ড হলো, তাহলে অক্সিজেনের দুটো লোন পেয়ার আকারে থেকে গেল, তাই না? এবার আমরা ছবিটা আঁকবো, কার্বনের সাথে অক্সিজেনের ছবিটা আঁকবো। দেখো কার্বনের sp2 না, এটা sp2, এটা পিওর পি, পিওর পি অরবিটাল। তাহলে sp2 কটা আছে বলো তো? 3টা আছে। তাহলে একটা 1 2 3, আর একটা আছে পিওর পি না। দেখো পিওর পিটা আমরা আঁকছি, পিওর পিটা এরভাবে, এটা পিওর পি। তাহলে এগুলোতে একটা করে আছে, নো ডাউট, পিওর পি তো একটা আছে। এবার অক্সিজেন রাখি, অক্সিজেনের 4টা অরবিট, তার মধ্যে এইটা একটা, 1 2 3, এখানেও কিন্তু তাই হয়। হ্যাঁ, একটা দেখো অক্সিজেনের একটা পিওর পি থাকে, আমি ছবিটা একটু মিস্টেক করলাম, এরকম পিওর পি একটা থেকে যায়। কিভাবে থাকে দেখো, 1 2, আর একটা পিওর পি থেকে যায়, ঠিক আছে? তাহলে অক্সিজেনেরও পিওর পি একটা থেকে যায়, ওই পিওর পিটার একই অরবিটাল দিয়ে আমি একই কালার দিয়ে আঁকছি। এটা পিওর পি অরবিটাল, এটাও পিওর পি অরবিটাল। তাহলে এগুলো প্রত্যেকটাতে ইলেকট্রন থাকে, নো ডাউট, 1 2 3, আর এখানে 4, বাট এগুলোতে লোন পেয়ার আছে না, দুটো দুটো করে আছে, এগুলো লোন পেয়ার। কি হয় বলো তো, এখানে অলরেডি কিন্তু এই বন্ডটা হয়ে গেছে, এই যে বন্ডটা, এই বন্ডটা হয়ে গেছে না, দেখো এই বন্ডটা হয়ে গেছে। তো এই বন্ডটার নাম কি? সিগমা বন্ড। কি নাম? সিগমা বন্ড। আর এইটার সাথে এটা যেটা বন্ড হচ্ছে এটাকে বলি আমরা সাইড ওয়েজ ওভারল্যাপ। এই বন্ডটাকে আমরা বলবো সাইড ওয়েজ ওভারল্যাপ, কেমন? এইটাকে বলবো আমরা সাইড ওয়েজ ওভারল্যাপ, সাইড আর যারা সাইড ওয়েজ ওভারল্যাপ করে তাদেরকে বলা হয় পাই বন্ড। তাহলে এইটা হচ্ছে সিগমা বন্ড, আর একটা হচ্ছে পাই বন্ড। কার্বনের কিন্তু এই এই যে ইলেকট্রন গুলো এখন এগুলো কিন্তু কাজে লাগেনি, এখনো লেগেছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কাজে লাগেনি। তাহলে আমরা কার্বনের সাথে অক্সিজেনের একটা সিগমা বন্ড পেলাম, আর একটা পাই বন্ড পেলাম, আর অক্সিজেনের এই দিকে লোন পেয়ার থাকে, এই দিকে একটা লোন পেয়ার থাকে, ওকে। আর এই সাইডটা এরকম ভাবে থেকে যায়, এই সাইডটা এরকম ভাবে থেকে যায়। এর সাথে ইচ্ছা অনুযায়ী যে কোনো গ্রুপ আর হোক কিংবা এইচ হোক যুক্ত হতে পারবে। এখানেও যে কোনো গ্রুপ আর হোক কিংবা ওএইচ হোক কিংবা এইচ হোক যুক্ত হতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড কিংবা কিটোন কিংবা ফর্মিক কি বলে অ্যালডিহাইডের একটা ফর্মুলা, মানে স্ট্রাকচারাল একটা আমরা পার্ট দেখালাম, ঠিক আছে? তো এবার এর সাথে যে কোনো কিছু যুক্ত হতে পারে হোক, কিন্তু কার্বনের সাথে যেটা সেটা কি থাকে, অক্সিজেনের যেটা সেটা sp2 অরবিট থাকে, কার্বনের যেটা সেটা sp2 অরবিট থাকে, আর একটা থাকে পিওর পি অরবিট।
এটাও থাকে পিওর পি অরবিট, এবং এই পিওর পি অরবিট গুলোর সাথেই এরা বন্ড গুলো করে। কেমন, বুঝতে পারছো নিশ্চয়ই? যাই হোক, তাহলে অনেকক্ষণ ধরে এই জায়গাটা বুঝালাম, এখন অব্দি আশা করছি ঠিক আছে। তারপরেও বলি, যদি অসুবিধা থাকে আমাকে বলতে পারো, একবার নক করবে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। তো আমরা একটু আগাচ্ছি, কেমন? চলো এবার জেনারেল যেগুলো প্রিপারেশন, সেই প্রিপারেশন গুলো আমরা এবার করব। জেনারেল প্রিপারেশন যেটা, নেক্সট লিখো, general method for preparation of aldehyde। এটা কয়েকটা আমরা জেনারেল মেথড শিখে নেব। একটা হচ্ছে কি অক্সিডেশন। কি অক্সিডেশন? প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন। মুখে বলছি, একটু দেখে নাও। প্রাইমারি অ্যালকোহল দিলাম K2CR2O7 আর H2SO4 দিয়ে কি করব? এটাকে জারণ করব। আমরা জানি যে অ্যালডিহাইড জারিত হলে CHO মানে কি বলে, সরি কি এটা, CH2OH, বা অ্যালকোহল জারিত হলে অ্যালডিহাইড হয়, আর অ্যালডিহাইড যদি জারিত হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড COOH উৎপন্ন করে। এখানে K2CR2O7 এবং এই যে রিয়েজেন্টটা K2CR2O7, এই রিয়েজেন্টটা নিয়ন্ত্রিত জারণ করতে পারে। মানে নিয়ন্ত্রিত বলতে এই CH2OH টাকে যদি আমরা জারণ করি তাহলে ফুললি কিন্তু জারিত হলে COOH এ কনভার্ট হতে পারতো বা হয়, কিন্তু আমরা চাইছি CHO গ্রুপ, তাই নিয়ন্ত্রিত জারণের জন্য K2CR2O7 টাকে দেওয়া হয় এবং প্রোডাক্ট আর বন্ড CHO পাওয়া যায়। নিয়ন্ত্রিত জারণটা অবশ্যই দরকার আছে, ওকে? কারণ যদি নিয়ন্ত্রিত জারিত না হতো তাহলে আমরা এখান থেকে K2CR2O7 বা মানে অন্য কোনো রিয়েজেন্ট যেগুলো নিয়ন্ত্রিত জারিত নয়, জারণ করতে পারে না, তাদেরকে দিলে আমরা প্রোডাক্ট কি পেতাম বলতো? COOH পেয়ে যেতাম। কিন্তু এইটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য CHO গ্রুপটা পাওয়া। তাই আমরা CHO গ্রুপটাকে পাওয়ার জন্য K2CR2O7 দিলাম, যেটা নিয়ন্ত্রিত জারণের ফলে এইটা থেকে আমরা CHO গ্রুপটা পাবো। COOH এই মুহূর্তে আমরা পেতে চাইছি না, তাই এটা থেকে আমরা দেবো না। আবার CHO গ্রুপ থেকে যদি আমরা এটাকেই দিয়ে দিই তাহলে কিন্তু COOH গ্রুপটা পাবো বা পেতে পারি। ঠিক আছে, কেমন? নাম্বার 2, জারিতই চলছে আর বন্ড CH2OH, এইটা থেকে যদি আমরা হাফ O2 দিই এবং AG চূর্ণের উপস্থিতিতে বিক্রিয়াটা যদি করা হয় এবং সেই জায়গায় যদি 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তাহলে H2O বেরিয়ে যায়। কি বেরো বলো? H2O বেরিয়ে যায়, জল বেরোয়। তার সাথে এই যে দেখো H2O বেরোলো মানে কি, এখানকার একটা H বা এখানকার H2 আর এখানে একটাই অক্সিজেন দিয়েছি। দেখো হাফ O2 অণু, মানে এখানে অক্সিজেন পরমাণু কিন্তু অ্যাকচুয়ালি একটাই আছে। তো ওইটাই আমরা আর CHO গ্রুপটা পাবো। আমাদের মেইন প্রোডাক্ট এইটা এবং এটা সাইড প্রোডাক্ট, H2O সাইড প্রোডাক্ট। আমরা CHO গ্রুপটা পেতে চাইছি, পেলাম অবশ্যই। নাম্বার 3 দেখো, RCH2OH এই যৌগটাকে যদি আমরা আরো একটা কি করি, রিয়েজেন্ট দিই। রিয়েজেন্ট তো অনেক রকমেরই হয়, যদি আরেকটা রিয়েজেন্ট দিই যেটাকে আমরা বলি কলিন্স, কি বলবো আমরা, কলিন্স রিয়েজেন্ট। এর নাম কি? এর নাম হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এবং পিরিডিনের একটা যৌগ, যে যৌগটার সংকেত হচ্ছে CrO3.C5H5N এবং এইটা 2 মোল নেওয়া হয়, পিরিডিনটা 2 মোল নেওয়া হয়। এবং যে দ্রাবকের মধ্যে রিয়াকশনটা করা হয় সেই দ্রাবকটা হচ্ছে CH2Cl2 দ্রাবকের মধ্যে রিয়াকশনটা করা হয়। এবার এই যে রিয়েজেন্ট যেটা দিলাম, জারক, এই জারক দ্রব্যটা কি করতে পারে, CH2OH গ্রুপটাকে CHO তে কনভার্ট করতে পারে। পরীক্ষায় আসতে পারে কলিন্স রিয়েজেন্টের সংকেত কি, তো এই হচ্ছে আমাদের সংকেত CrO3.2C5H5N। কেমন?
তাহলে প্রোডাক্টটা কি পাবো? RCHOই পাবো, RCHOই পাবো, এটাই হচ্ছে প্রোডাক্ট। বুঝতে পারলাম? এই রিয়াকশনটা সরি এই রিয়াজেন্টটাকে বলা হয় কোলিন্স রিয়াজেন্ট। দ্রাবক যদি আমরা চেঞ্জ করি তাহলেও কিন্তু আমরা পেতে পারি, দ্রাবক ধরো চেঞ্জ করে দিলাম, চলো নাম্বার 4 এ আর বন্ড CH2OH, এটা কি করলাম? কোলিন্স রিয়াজেন্টে দিলাম, CrO3 দিলাম 2C5H5N, তবে দ্রাবক যেটা CH2Cl2 ছিল ওই দ্রাবকটা দিলাম না, পিরিডিন দ্রাবকই দিলাম, পিরিডিন দ্রাবকই দিলাম, পিরিডিন সলভেন্টে দিলাম। তাহলে রিয়েজেন্ট তাহলে প্রোডাক্টটা আমরা পাবো কি পাবো? আর CH2OH থেকে কি পাবো? CHO গ্রুপটা পেয়ে যাবো। এখানেও জলটা বেরোতে বা বেরিয়ে যাবে আর কি। বুঝতে পারলাম? দ্রাবক চেঞ্জ করেও রিয়াকশনটা করা যাবে। CH2Cl2 দ্রাবকের পরিবর্তে যদি আমরা পিরিডিন দ্রাবকটা ব্যবহার করি তাহলে রিয়াকশনটা ক্যারিড আউট হবে এবং CHO গ্রুপটা অবধি পেয়ে যাব। নাম্বার 5 আর CH2OH। এবার একটা নতুন রিয়েজেন্ট আমরা ইউজ করব, যে রিয়েজেন্টটা আমাদের কাছে একদমই নতুন, সেটা হচ্ছে PCC। এটার ফুল ফর্ম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। কি নাম বললাম? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। যে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটটা কি কি মিশ্রণ বলতো? ক্রোমিয়াম অক্সাইডের মিশ্রণ এবং তার সাথে সাথে পিরিডিন আর HCl, ক্রোমিয়াম অক্সাইড CrO3 তার সাথে C5H5N এবং তার সাথে HCl, এই তিনটার মিশ্রণ মিক্সচার, এটাকে আমরা বলবো PCC বা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এবং এই বিক্রিয়াটাও CH2Cl2 দ্রাবকের মধ্যে সম্পন্ন করা হয়। CH2Cl2 দ্রাবক মানে যেমন ধরো জল, যেমন ধরো অ্যালকোহল, তো এরকমই CH2Cl2 একটা দ্রাবক এবং এই দ্রাবকের মধ্যে রিয়াকশনটা করা হয়, প্রোডাক্ট আমরা একই প্রোডাক্ট পাবো, আর CHO গ্রুপটাই পাবো। ঠিক আছে, এবার আমরা আরেকটা নতুন রিয়াজেন্টের নাম শুনবো, সেটা হচ্ছে জোনস রিয়াজেন্ট। কি নাম বললাম? জোনস রিয়াজেন্ট। আর বন্ড CH2OH, এইটা থেকে আমরা কি দেব? জোনস রিয়াজেন্ট দেব। এবং জোনস রিয়াজেন্টটা কি? যেটা আমরা আগে করলাম K2Cr2O7। দেখো K2Cr2 যেটা নিয়ন্ত্রিত জারণ করছে যেটা, সেটাই জোনস রিয়াজেন্ট। তবে K2Cr2O7 এবং H2SO4 এবং তার সাথে অ্যাসিটোন যদি মিশ্রিত করে দিই তাহলে সেটা জোনস রিয়াজেন্ট হয়ে যাবে। K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস অ্যাসিটোন, এবং কত ডিগ্রি সেলসিয়াস দেবো? 25 ডিগ্রি সেলসিয়াস বা একটা সাধারণ উষ্ণতা দিলে এই CHO গ্রুপটা এটাও নিয়ন্ত্রিত জারণের মতোই জারিত হবে, CHO গ্রুপে কনভার্ট হবে। বোঝাতে পারলাম? দেখো মোটামুটি এগুলো রিয়াকশন গুলো দেখে রাখো এবং কোন রিয়েজেন্টের নাম কি সেইটা একটু লিখে রাখলে বা একটু মাথায় রাখলে ভালো হবে, কারণ পরীক্ষায় দিয়ে দেবে জোনস রিয়েজেন্ট কি। এই রিয়েজেন্টের নাম হচ্ছে জোনস রিয়েজেন্ট বা জোনস বিকারক। কেমন? আচ্ছা, নাম্বার 7, যদি অসম্পৃক্ত যৌগ যেটা অ্যালকোহল এবং সেটাকে যদি CHO কনভার্ট করতে চাই তাহলে কি রিয়াকশন হবে? তো একটা অসম্পৃক্ত নিচ্ছে, দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2OH, এইটাকে আমরা কি করব? দেখো যেটা ডাবল বন্ড আছে ডাবল বন্ডটা ডাবল বন্ডই থাকবে, কিন্তু CH2OH গ্রুপ যেটা, এইটুকু গ্রুপটাকে আমরা CHO কনভার্ট করে দেব। তাহলে কি দিতে হবে? ডাবল বন্ড যা আছে তাই থাকবে, তবে CH2OH গ্রুপটাকে শুধু চেঞ্জ করব। তবে কি দিতে হবে এইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় MnO2 ব্যবহার করতে হয়। আর কি? CH2Cl2 দ্রাবকের মধ্যে সম্পন্ন করতে হবে রিয়াকশনটা, তাহলে ডাবল বন্ডের কোন রকম মানে অ্যাটাক হবে না। প্রোডাক্ট আমরা কি পাবো? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এই প্রোডাক্টটাই কিন্তু পাবো। এটা হচ্ছে অসম্পৃক্ত যেটা যৌগ, অসম্পৃক্ত যৌগের যে ডাবল বন্ড থাকে সেই ডাবল বন্ডটাতে কোনো রকম অ্যাটাক করবে না। এবং এই অ্যালকোহল যেটা মানে কি বলে, এইটাকে বলা হয় অ্যালাইলিক অ্যালকোহল। কি বলা হবে? অ্যালাইলিক অ্যালকোহল। অ্যালাইলিক অ্যালকোহল কেন আমরা পড়েছিলাম
যে ডাবল বন্ড যেখানে থাকবে তার পাশের কার্বন যেটা, ঠিক তার পাশের কার্বনে যদি OH গ্রুপ থাকে তাহলে এটা অ্যালাইলিক অ্যালকোহল, এখানে যদি Cl থাকতো তাহলে এটা অ্যালাইলিক অ্যালডিহাইড, সরি অ্যালাইলিক হ্যালাইড, এরকম ভাবে অ্যালাইলিক অ্যালকোহল থাকে। এবং এই অ্যালাইলিক অ্যালকোহলটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডে কনভার্ট হচ্ছে, এটাকে বলবো আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। আলফা বিটা কেন? কারণ আলফা পজিশনে তোমার CHO গ্রুপটা রয়েছে এবং আলফা বিটা, আলফা কার্বন এবং বিটা কার্বনের সঙ্গে আনস্যাচুরেশনটা রয়েছে, এই জন্য এগুলোর নাম আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড রাখা হয়। তো এটা যদি আমরা বেনজাইলিকের ক্ষেত্রে করি তাহলেও রিয়াকশনটা একই হবে, প্রোডাক্ট ওই সেম প্রোডাক্ট আমরা সেম ভাবেই পাবো। এইটাকে CH2OH যদি করে দিই না তাহলে কি পাবো বলো তো, MnO2 আর CH2Cl2, ধরো এইটা দিলাম তাহলে প্রোডাক্টটা ওই রকম ভাবে পাবো আমরা CHO। এটাও কিন্তু অ্যালাইলিক, কিন্তু বেনজিনের জন্য এটার নাম হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা তোমাদেরকে আমি দিচ্ছি, যেমন ধরো এই যে রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, ধরো এখানে আমরা এইটা ধরো ডাবল মানে বন্ড দিলাম আর বাকি কোথাও বন্ড দিলাম না, এই জায়গাতে OH গ্রুপ দিলাম। এবার এইটাকে দেখো, এইটাকে আমি যদি কি করি বলতো, সাপোজ ধরো এটা করতে চাইছি, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি দিলে আমরা রিয়াকশনটা চালাতে পারবো, একটু ভালো করে ভাবো। দেখো ডাবল বন্ড আছে, তার পাশে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, তার সাথে সেই কার্বনের সাথে OH গ্রুপটা আছে, ঠিক আছে। এই যে রিয়াজেন্ট গুলো, এগুলো মানে এই যে রিয়াকশন বা এই রিয়াকশন গুলো কি দিলে আমরা দিতে পারবো, তবে এইখানে এমন রিয়াজেন্ট ইউজ করতে হবে যে অবশ্যই এটা জারণ হয়েছে, আমরা এটা বুঝতে পারছি এটা জারণ হয়েছে, এখানে OH গ্রুপটা কি হয়ে গেছে, C ডাবল বন্ড O হয়েছে, মানে জারণ হয়েছে। তবে এমন কোন রিয়াজেন্ট ইউজ করতে হবে যে রিয়াজেন্ট গুলো ডাবল বন্ডকে অ্যাটাক করবে না। কি বললাম? ডাবল বন্ডকে অ্যাটাক করবে না। তাহলে এখানে আমরা দিতে পারি কি কি জানো, একটা হচ্ছে কোলিনস রিয়াজেন্ট দিতে পারি, নাম্বার 2 PCC দিতে পারি, নাম্বার 3 জোনস রিয়াজেন্টও দিতে পারি, নাম্বার 4 MnO2 এবং CH2Cl2 দ্রাবক, এইগুলোতে আমরা দিতে পারি। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে রিয়াজেন্ট গুলো এরা ডাবল বন্ড, যেটা এই ডাবল বন্ডের এই জায়গায় অ্যাটাক করবে না, এটা কি করে ডাইরেক্ট OH গ্রুপটাকে C ডাবল বন্ড O গ্রুপে কনভার্ট করে দিতে পারে। এই জন্য এই যে রিয়াকশনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে কি, ডিহাইড্রোজিনেশন of 1 degree alcohol. Of dehydrogenation of 1 degree alcohol। তাহলে আমরা এইটাকে কি করব, CH2OH, এখানে কি দিলে হাইড্রোজেন দুটো রিমুভ হবে। হ্যাঁ, তো ওইটা ডিহাইড্রোজেনেশনের জন্য সবথেকে বেস্ট রিয়েজেন্ট হচ্ছে কপার, এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি করা হয় তাহলে এইখানে CHO গ্রুপটা পেয়ে যাব, ডিহাইড্রোজেনেশন ঘটবে। কিভাবে ঘটবে আমরা একটু দেখে নিই। এইখানে ধরো OH করলাম আর এইখানে H রাখলাম আর এখানে একটা H রাখলাম, তো আপত্তি নেই নিশ্চয়ই, CH2OH হলো।
এখানে কি হয় জানো, এই যে এই জায়গা থেকে এইভাবে দুটো হাইড্রোজেনকে ওরা টেনে নেয়, ডিহাইড্রোজেনেশন মানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, আর কার্বনের সাথে অক্সিজেনের একটা ডাবল বন্ড ফর্ম হয়ে যায়, দিয়ে এই প্রোডাক্টটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। নেক্সট কি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম সল্ট থেকে আমরা পেতে পারি ক্যালসিয়াম সল্ট। তো ক্যালসিয়াম সল্ট যে কোনো অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, যেমন ধরো HCOOH ছিল, HCOOCA, ওটা এবার কার্বনের ক্যালসিয়ামের হাত শুধু পূরণ করার জন্য দুটো বন্ড দিয়ে দিতে হবে। ঠিক আছে, রিঅ্যাকশনে দেখে নাও। CH3 বন্ড C ডাবল বন্ড O হোল টয়েস Ca প্লাস HC ডাবল বন্ড O হোল টয়েস Ca, এইটাকে আমরা যদি হিট করি, ড্রাই ডিস্টিলেশন করি, ড্রাই ডিস্টিলেশন, তাহলে কি ঘটবে দেখো। অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটে সেটা হচ্ছে CaCO3 বেরিয়ে যাবে, CaCO3 বেরিয়ে যাবে এবং 2 মোল CaCO3 বেরোবে। এবার 2 মোল যদি CaCO3 বেরোয়, তাহলে এখানে যেটা আমরা প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এটা 2 মোল পাবো। এবার কেন 2 মোল করে পাবো, কারণ 2 মোল করে আছে তাই। দেখো এটা 2 মোল আছে না, CH3 দুটো আছে, H দুটো আছে, C ডাবল বন্ড O দুটো আছে, C ডাবল বন্ড O দুটো আছে, এইভাবে আমরা কিন্তু দেখাতে পারি। তো এখানে যেটা বলা ভালো সেটা হচ্ছে, আমি একটু যদি তোমাদেরকে এই জায়গাটা একটু ওপেন করে দেখিয়ে দিই তাহলে খুব সুবিধা হবে। CA গ্রুপ এইভাবে থাকে, আর C ডাবল O CH3, এইদিকেও C ডাবল O CH3 প্লাস CA, ধরো এখানে আছে C ডাবল O H, আর এখানেও থাকে কি C ডাবল বন্ড O ডাবল O H, এটাই থাকে। তো দেখো ফার্স্টে যেটা হয় যে এই CA আর এখানে CO, এই যে CaCO, ওকে, আর এখানকার একটা অক্সিজেনকে নিয়ে নেয়। এই ধরো তো এটাই করছি আমরা, তাহলে এই জায়গার একটা হাইড্রোজেনকে অক্সিজেনকে নিয়ে নেয়, দিয়ে কি হলো বলতো, CaCO3 CaCO3, এখানেও তাই। এটা ধরো আমি করছি, অক্সিজেন করছি, CaCO3 COOH, আচ্ছা কোনো ব্যাপার না, H, তাহলে এটা Hই হবে, মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, COO হতো, তাই যাই হোক সিটা এখানে লাগাচ্ছি না একটু, তাহলে CH এরকম লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানেও তাই, এই পর্যন্ত CaCO3 কে ও কিন্তু নিয়ে নেয়, তাহলে দুটো CaCO3 বেরিয়ে গেল, বাকি রইল কি CH3 C আর CO, আর এখানে বাকি থাকলো কি HCOH, এরকম কিছু একটা বাকি থাকলো। তো এখানে যেটা করা হয়, এই দুটোকে আমরা এইভাবে করে নিই, C ডাবল বন্ড O, এদিকে একটা এদিকে একটা, দেখো CH3 CHO, আবার CH3 CHO, দুটো কিন্তু আমরা পাবো, CH3H এরকম একটা পাচ্ছি, এদিক থেকে আর ওদিক থেকে মিলিয়ে একটা, আর ওই দিক থেকে এইদিকে মিলে আর একটা, তাহলে দুটো আমরা CH3 CHO পাবো। ধরো তোমাদেরকে আমি একটা প্র্যাকটিস করতে দিচ্ছি, কিরকম, সাপোজ এই জায়গায় ধরো তোমাদেরকে বললাম CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O হোল টয়েস Ca প্লাস HCOO হোল টয়েস Ca, এইটা ধরো তোমাকে পরীক্ষা দিল, দিয়ে বললো ড্রাই ডিস্টিলেশন করে দেখো, তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো। দেখো এখানে সোজা, একদম সোজা, যেটা তোমাদের খুব সিম্পল ভাবে করে নিতে হবে সেটা হচ্ছে যে C ডাবল বন্ড O এরকম দেবে,
দুই দিকে বন্ড দেবে, দিয়ে এখানে একটু দেখতে পাচ্ছ কি এই জায়গাতে কি আর গ্রুপটা কি আছে দেখো, CH3 CH2 আর গ্রুপটা CH3 CH2, এখানে আর গ্রুপ মানে এখানে আর গ্রুপ বা যাই হোক এই C ডাবল বন্ড ও এর পাশে H আছে, তো এইখানে যেটা আর গ্রুপ রয়েছে সেটা একদিকে বসাবো, আর এইখানে যেটা গ্রুপ রয়েছে সেটা অপর দিকে বসিয়ে দেবো, তাহলে আমার প্রোডাক্টটা হয়ে যাবে। দেখো তাহলে এখানে প্রোডাক্ট CH3 CH2 অন্য কালিতে দেখালাম, বুঝতে পারবে। আর এখানে H, যে গ্রুপগুলো এখানে রয়েছে দেখো, এইখানে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলো এই জায়গায় দুই দিকে শুধু বসে যাবে, এবং এটা কত মোল পাবো, 2 মোল পাবো অ্যান্সার। আর একটা সাইড প্রোডাক্ট হিসেবে কি পাবো, CH3, এটাও কত মোল, এটাও আবার 2 মোল পেয়ে যাব। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি বা করব। ধরো তোমাকে আরেকটা করতে দিচ্ছি, পরীক্ষায় আসলো এরকম, দেখো এরকম ধরো পরীক্ষায় আসলো, ড্রাই ডিস্টিলেশন, তাহলে প্রোডাক্টটা কি হবে করো। দেখো এইখানে একদম সিম্পল আমি যেটা বলেছিলাম, C ডাবল বন্ড ও গ্রুপ বসাবে, দুই দিকে একটা করে বন্ড দেবে। এবার এই দিকে কি আছে বলো, এই দিকে যেটা যাই বলি আর বলি বা যাই বলি, এই দিকে কি আছে বলো, বেনজিন আছে, বেনজিনের সাথে C ডাবল বন্ড CO, এটা বাদ, এইখানে CO ও এর সাথে কোন গ্রুপটা লেগে আছে শুধু ওইটা এখানে আমরা বসাবো, আর এইখানে কি আছে সেটা বসিয়ে দেবো। তাহলে এই জায়গাতে যেটা আছে সেটা হচ্ছে শুধু বেনজিনটা আছে, আর এইদিকে কি আছে বাবু, CH3, তাহলে CH3 বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা হচ্ছে এটা, বুঝতে পারলে। যাই হোক, তাহলে আশা করছি বুঝতে সুবিধা হলো। নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা পাবো ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড প্রস্তুত করব ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কিভাবে আমরা বানাবো সেটা একটু দেখে নাও। ধরো এখানে একটা অ্যাসিড লিখলাম, একটা হচ্ছে CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড OH প্লাস HCOOH, তাহলে HCOH টা একটু অন্যরকম ভাবে লিখছি, এটা ফর্মিক অ্যাসিড। এবং এইখানে আমরা কি দিলে কি হবে কেসটা, যদি MnO দিয়ে দিই এবং সেটা যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রিঅ্যাকশনটা করি, কিংবা থোরিয়াম অক্সাইড THO2, এবং সেটা দিলে একটু তাপমাত্রাটা বেশি লাগবে, 350 ডিগ্রি সেলসিয়াস লাগবে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে CO2 গ্রুপটা বেরোবে এবং তার সাথে জল বেরোবে, H2O বেরোবে। হ্যাঁ, কি কি বেরোবে বললাম, CO2 গ্রুপ বেরোবে এবং জল বেরোবে। এখানে যেটা বলা ভালো সেটা হচ্ছে যে H2O টা কিভাবে বেরোচ্ছে দেখো, আর CO2 গ্রুপটা বেরোলো, তাহলে প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে CH3, C ডাবল বন্ড ও থাকলো আর একদিকে শুধু H লাগলো, তাহলে CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড H, এইটা হচ্ছে মেন প্রোডাক্ট, এইটা হচ্ছে আমাদের কাছে মেন প্রোডাক্ট, এইটাই, এবং এটাই আমরা পেতে চাইছিলাম। এগুলো বেরোচ্ছে যদি আমরা MnO দিই। তাহলে চলো আরেকটা রিঅ্যাকশন করি, দেখো আরেকটা রিঅ্যাকশন করি, কি রিঅ্যাকশন করব, যেমন ধরো CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড OH প্লাস আরেকটা ওই অ্যাসিড নিলাম, ওই অ্যাসিড নিচ্ছি, তাহলে C বন্ড ডাবল বন্ড ও ওই অ্যাসিড নিলাম কিন্তু CH3, হ্যাঁ, তাহলে এটাতেও তাই দিচ্ছি MnO, তার সাথে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, তাহলে কি হবে, যে প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্টটা একদম চেঞ্জ হবে না, সেম ভাবে CO2 বেরোলো আর এখানকার C ডাবল বন্ড H2O বেরোলো, তাহলে CH3 পড়ে থাকলো, CO পড়ে থাকলো, CH3 পড়ে থাকলো, তাহলে প্রোডাক্ট আমরা পাচ্ছি কি CH3 বন্ড C ডাবল বন্ড ও বন্ড CH3, এই প্রোডাক্টটা আমরা পেলাম, তার সাথে কি বেরোবে, জল বেরোবে আর CO2 গ্যাস বেরোবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। নেক্সট কি,
এরকম অ্যালডিহাইডও বানাতে পারি কিংবা কিটোনও বানাতে পারি। ওকে, আচ্ছা নেক্সট রিঅ্যাকশন কি, রোজেনমান্ড, ROSENMAND রিঅ্যাকশন। রোজেনমান্ড রিঅ্যাকশনে যেটা করা হয় যে ফ্রম অ্যাসিটাইল ক্লোরাইড টু অ্যালডিহাইড, এইটা হচ্ছে রোজেনমান্ড রিঅ্যাকশনের নীতি। কিভাবে আমরা করব, তো যেটা করা হয় CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড Cl, এইটাকে H2 আর কি কি দেব, PD দেব, PD আর কি দেব, BSO4 দিয়ে ফুটন্ত জাইলিন দ্রাবকের মধ্যে রিঅ্যাকশনটা করা হয়। তাতে কি হয় জানো, ব্যাপার হচ্ছে যে এই যে CO আর Cl যেটা আছে, Cl গ্রুপটা বেরিয়ে যায়, একটা হাইড্রোজেন শুধু ঢুকে যায়, প্রোডাক্ট আমরা পেয়ে যাব। কিভাবে দেখো, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড H আর এই Cl টা বেরিয়ে যায়। এখন BaSO4 অ্যাকচুয়ালি এখানে PD দিলে রিঅ্যাকশনটা হয়ে যায়। এই রিঅ্যাকশনে BaSO4 একটা কি হিসাবে কাজ করা হয়, অনুঘটক B হিসাবে কাজ করা হয়। BSO4 কে অনুঘটক বিশ রূপে ব্যবহৃত করা হয়। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এই যে COCl এইটা থেকে আমরা CHO পেয়েছি, কার জন্য, PD দেওয়ার জন্য COCl গ্রুপটা CHO হয়েছে। PD এর এমন একটা ক্ষমতা আছে যে এইখান থেকে এই জারণ করে শুধু এই অবধি রেখে দেয় না, কি করতে পারে, CH3 C ডাবল বন্ড O বন্ড OH এই গ্রুপ অবধি কিন্তু সে কনভার্ট করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমার এইটা দরকার, এইখানে CH3 COOH এইটা দরকার নেই, তাই এইটা যেহেতু পাবো না, এটাকে জাস্ট প্রিভেন্ট করছে, এটা থেকে এটাকে প্রিভেন্ট করবে, তাই এটা থেকে এটা আমরা পাবো, এখান থেকে এটা আমরা পেতে চাইছি না বা পাবো না, তাই এখান থেকে এই যে আমরা যে প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা আমরা কি করতে পাবো না, মানে চাইছি না, তাই রোজেনমান্ড বিক্রিয়ায় এই BSO4টাকে দেওয়া হয় যাতে করে CHO গ্রুপ থেকে C ডাবল OH গ্রুপটা কনভার্ট না হয়, COClটা যাতে শুধুমাত্র CHO তে থেকে যায়, যার জন্য BSO4টাকে অনুঘটক বিশ রূপে ব্যবহার করা হয়। পরীক্ষায় দেয় অনেক সময় যে রোজেনমান্ড বিক্রিয়ায় অনুঘটক বিশ রূপে কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে BSO4। এবং কেন ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে CHO গ্রুপটা যাতে অতিরিক্ত বিজারণের মাধ্যমে C ডাবল OH অতিরিক্ত এই কি বলে এটা অতিরিক্ত জারিত হয়ে C ডাবল OH গ্রুপ যাতে না হয়ে যায়, তার জন্য রোজেনমান্ড বিক্রিয়ায় অনুঘটক বিশ রূপে কিছু একটা দেওয়া হয়েছে এবং সেটা ব্যবহার করা হয়, BSO4 কে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে ফর্মালডিহাইডকে প্রস্তুত করা যায় না। ধরো আমরা এটা বলতে পারতাম, রিঅ্যাকশন এটা করতে পারতাম যে H বন্ড C ডাবল বন্ড O বন্ড Cl, এইটা থেকে ধরো PD দিলাম, BSO4 দিলাম আর ফুটন্ত জাইলিন দিলাম, তাতে HC ডাবল বন্ড O বন্ড H এইটা কিন্তু হতে পারতো, কিন্তু এইটা প্রস্তুত হয় না। তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে এই যে ক্লোরাইড HCOCl এইটা না আনস্টেবল, কখন, একটা নর্মাল টেম্পারেচারে এটা আনস্টেবল, যার জন্য এইটাই থাকে না, তো আমরা এটা থেকে কি করে আমরা এটা পাবো। এই জন্য ফর্মালডিহাইডকে প্রস্তুত করা হয় না রোজেনমান্ড বিক্রিয়া দ্বারা। পরীক্ষায় আসতে পারে। আবার রোজেনমান্ড বিক্রিয়া দ্বারা কিটোনও প্রস্তুত করা যায় না। কি প্রস্তুত করা যায় না? কিটোনকেও প্রস্তুত করা যায় না।
কারণ কি, কারণ Cl গ্রুপটা বেরিয়ে গিয়ে কেবলমাত্র H ঢুকবে, এখানে CH3 গ্রুপটাকে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে দিতে পারবো না। তাহলে অনেক কিছু জানা হয়ে গেল। একটা হচ্ছে ফর্মালডিহাইড প্রস্তুত করা যায় না কারণ এটা আনস্টেবল, আর কিটোন প্রস্তুত করা যায় না, কিটোন প্রস্তুত করা যায় না, কিটোন প্রস্তুত করা যায় না, এইটাও প্রস্তুত করা যায় না। ঠিক আছে, আমরা এই দুটো খুব সুন্দর করে দেখিয়ে দিতে পারলাম। নেক্সট, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা ফর্মালডিহাইড বা অ্যালডিহাইড প্রস্তুত করব এবং কিটোনও প্রস্তুত করব। বাই গ্রিগনার্ড রিয়েজেন্ট। ধরো HCl নিলাম, HC ট্রিপল বন্ড N প্লাস CH3 MgBr, এইটা মাইনাস এইটা প্লাস আকারে ভাঙে, মাইনাসটা সি কে অ্যাটাক করে, এই বন্ডটা খুলে যায়। ফার্স্ট স্টেপে এইটা হয়, আমরা কি পাবো তাহলে, ফার্স্ট স্টেপে HC, এইদিকে CH3 গ্রুপ ঢুকে গেল, এইদিকে ডাবল বন্ড N হলো, আর এই মাইনাসটা কাকে ধরলো, প্লাস MgBr কে ধরে নিল। পরবর্তী স্টেপে কি দেওয়া হয়, ইথার দেওয়া হয় এবং লঘু HCl দেওয়া হয়, লঘু HCl এবং ইথার মাধ্যমে রিঅ্যাকশনটা করা হয়। অবশ্যই জল থাকবে। তাহলে এই যে বন্ডটা, এই বন্ডটা ভেঙে যায়, একদিকে অক্সিজেন ঢুকে আর একদিকে নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন ঢুকে যায়। তাহলে প্রোডাক্টটা আমরা যেটা পাবো সেটা কি, H বন্ড C, এদিকে CH3, এদিকে ডাবল বন্ড O, আর একটা নাইট্রোজেনের সঙ্গে শুধু হাইড্রোজেন MgBr থাকে, শুধু এখানে দুটো হাইড্রোজেন ঢুকে গেল, ব্যাস প্রোডাক্টটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা আমরা করতে পারলাম। এবার আমরা যদি বলি যে এখানে H এর বদলে, দেখো এইখানে যদি আমি H এর বদলে না CH3 গ্রুপ লাগিয়ে, তাহলে এখানে CH3 কিটো পেয়ে যাবো। একই রিঅ্যাকশন, একদম সেম রিঅ্যাকশন, H2 ওটাই ভাঙছে, শুধু H2 ওটা কিভাবে ভাঙে, H2 আর অক্সিজেন এইভাবে ভেঙে অক্সিজেনটা এখানে লাগলো, এই সাইডে অক্সিজেন লাগলো, আর এই সাইডে দুটো হাইড্রোজেন লেগে গেল, হয়ে গেল গল্প। বুঝতে পারছো? চলো নেক্সট করেও দিই। ধরো একটা রিঅ্যাকশন করো, CH3 বন্ড C ট্রিপল বন্ড CN, ধরো এটা ট্রিপল বন্ড CN কেন, শুধু N হবে এখানে, আচ্ছা N প্লাস CH3 বন্ড CH2 বন্ড MgBr, খুব রিঅ্যাকশন সহজ। ইথার দেওয়া হলো, শুষ্ক HCl দেওয়া হলো, H2O দেওয়া হলো, কি হবে রিঅ্যাকশন দেখো, কিচ্ছু না, C ডাবল বন্ড ও থাকবে, C ডাবল বন্ড ও থাকবে, এইদিকে CH3 তো রয়েছে, আর এই দিকটাতে এই গ্রুপটা ঢুকে যাবে, দেখো এইটুকু গ্রুপ ঢুকে যাবে, ব্যাস CH2 বন্ড CH3 হয়ে গেল, প্লাস NH2 MgBr, এই যে প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম। ওকে, একদম খুব সিম্পল। তাহলে কিটোনও প্রস্তুত আমরা করতে পেরে যাচ্ছি এই রিঅ্যাকশনের মাধ্যমে। নেক্সট আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আসছে, তার নাম কি, স্টিফেন রিঅ্যাকশন। কি নাম বললাম, স্টিফেন, STEPHEN, স্টিফেন প্রসেস, যেটাকে বলা হয় বিজ্ঞানী স্টিফেনের নাম অনুসারে এটা রাখা হয়েছে স্টিফেন প্রসেস। স্টিফেনে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড টু অ্যালডিহাইড, বা অ্যারাইল সায়ানাইড থেকেও এটা তখন বেনজালডিহাইড হয়ে যাবে। অ্যারাইল মানে তো বেনজিনই বোঝায়, তখন হয়ে যাবে বেনজালডিহাইড বা অ্যারাইলডিহাইড, অ্যারাইলডিহাইড, হ্যাঁ অ্যারাইলডিহাইড, অ্যারাইলডিহাইড। ঠিক আছে, তো রিঅ্যাকশন গুলো দেখে নি, চলো। CH3 বন্ড C ট্রিপল বন্ড N, কি কি দিতে হয় দেখো, অনেক কিছু দিতে হবে। কি কি দিতে হবে,
তিনি ইউজ করেছেন SnCl2, তিনি ইউজ করেছেন গাঢ় HCl, তিনি ইউজ করেছেন H2O এবং হিট দিয়েছেন বা হিট ইউজ করতে বলেছেন। তাহলে কিচ্ছু না, CN গ্রুপটা কি হয়ে যাবে, CN গ্রুপটা CHO হয়ে যাবে, ব্যাস গল্প শেষ। CN গ্রুপটা CHO হয়ে যাবে। তাহলে তো হয়ে গেল। একই রকম ভাবে যদি আমরা CH3 বদলে বেনজিন রিংটাকে ব্যবহার করি তাহলে কি হবে, SnCl2 গাঢ় HCl, তারপরে H2O দেব আর কি করব, হিট করব। তাহলে আমরা এই প্রোডাক্টটা CNটা CHO তে কনভার্ট হয়ে যাবে, ব্যাস। ওকে, এখন আমাকে একটু জানতে হবে রিঅ্যাকশনটা কিভাবে সম্পন্ন হয়। পরীক্ষায় দেয় বা আসে যে স্টিফেন প্রসেস বিক্রিয়াটি ইমিন যৌগ গঠনের মাধ্যমে সংঘটিত হয়। কি যৌগ গঠনের মাধ্যমে, ইমিন যৌগ গঠনের মাধ্যমে সংঘটিত হয়। কিভাবে দেখো, আর বন্ড সি ট্রিপল বন্ড এন, এইটাকে যখন ফার্স্টে SnCl2 দেওয়া হয় আর গাঢ় HCl দেওয়া হয় তখন গাঢ় HCl দেওয়া হয়, তখন যেটা ইমিন যৌগটা পাবো সেই ইমিন যৌগটা কিরকম, এইরকম আমরা ইমিন যৌগ পাবো, আর CH ডাবল বন্ড NH ডট HCl, এটাকে বলা হয় ইমিন কমপ্লেক্স। এটার নাম হচ্ছে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। ওকে, এবার এইটাকে যখনই জল দেওয়া হয় তখন শুধুমাত্র এই জায়গাতে অক্সিজেনটা ঢুকে যায়, বাকিগুলো প্রোডাক্ট হিসাবে থেকে যায়, NH3 এবং HCl আকারে বেরিয়ে যায়। কিরকম দেখো, আর বন্ড CH ডাবল বন্ড O প্লাস এদিকে দুটো হাইড্রোজেন লাগে আর একটা হাইড্রোজেন লেগে ছিল আগে থেকে, তাহলে NH3 প্লাস HCl, এগুলো তখন ডট আকারে বেরিয়ে যায়। এইভাবে কিন্তু রিঅ্যাকশন গুলো করা হয়, মানে রিঅ্যাকশন গুলো ক্যারিড আউট হয়। তাহলে আমরা স্টিফেন প্রসেসটা খুব সুন্দর করে বুঝে গেলাম। ওকে, নেক্সট ওজোনোলিসিস of alkene, aldehyde preparation আমরা করছি by ozonolysis of alkene, ধরো R bond CH double bond CH single bond R, ওজোনোলিসিস এর রিঅ্যাজেন্ট হচ্ছে O3 আর Zn। কি বললাম, O3 আর Zn। অ্যাকচুয়ালি O3 আর Zn যেটা দিলে যেটা হয় যে এই মাঝখানের ডাবল বন্ডটা কেটে যায়, দুই দিকে একটা করে শুধু অক্সিজেন আমরা নিয়ে নেব, ব্যাস গল্প শেষ। এদিকে একটা অক্সিজেন আর এইখানেও দেখো এরকমই আছে না, এইদিকে একটা অক্সিজেন, তাহলে এটা একটা প্রোডাক্ট আর এটা একটা প্রোডাক্ট, এবং এটা অ্যালডিহাইড। কিটোনও বানানো যাবে যদি এই হাইড্রোজেনের বদলে আমরা কোনো অ্যালকিল গ্রুপ যদি প্রবেশ করিয়ে নিই, মানে বা নিয়ে নিই আগে থেকে, তাহলে কিটোন হয়ে গেল। হ্যাঁ, যেমন ধরো আর বন্ড সি, এইদিকে ধরো CH3 এসে ডাবল বন্ড সি, এইদিকে ধরো CH3 এসে এদিকে আর, তাহলে প্রোডাক্টটা কিরকম হয় বলো তো, O3 আর Zn দিলাম, হিট দিলাম, তাহলে তো এইটা এইভাবে আমরা কেটে দিলাম, এদিকে একটা অক্সিজেন ঢুকবে এদিকে একটা অক্সিজেন ঢুকবে, তাহলে আমরা প্রোডাক্ট আমরা পেয়ে যাবো। দেখো আর বন্ড সি, এদিকে CH3 ডাবল বন্ড O প্লাস ডাবল বন্ড O সি, এদিকে CH3 এদিকে আর, এই যে রিঅ্যাকশন, এই যে প্রোডাক্টগুলো এগুলো তো কিটোন। তাহলে ওজোনোলিসিস অফ অ্যালকিন, এইভাবে আমরা কিটোন কম্পাউন্ড ফর্ম করতে পারি কিংবা
অ্যালডিহাইড আমরা ফর্ম করতে পারবো ওজোনোলিসিসের মাধ্যমে। এবং এই রিঅ্যাকশনটা কিভাবে যায়, ক্যারিড আউটটা কিভাবে হয় সেটা একটু দেখে নাও। অ্যাকচুয়ালি এই যে সি, এইদিকে অ্যালকিল বা কিছু একটা থাকুক, অসুবিধা নাই, আর এইখানেও তাই, এইদিকে থাকুক। যখনই O3 দেওয়া হয়, O3 আর Zn দেওয়া হয়, তখনই Zn পরবর্তীতে কাজ করে। প্রথম ধাপে যেটা হয় সেটা হচ্ছে যে এই কার্বনের সাথে এগুলো যে থাকে, হ্যাঁ, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে কার্বন, এইরকম ভাবে, আর এইখানে অক্সিজেন, এইখানে অক্সিজেন, এটা ফর্ম হয়, এটাকে বলা হয় ওজোনাইড। তাহলে ওজোনাইড ফর্মেশনের মাধ্যমে রিঅ্যাকশনটা কিন্তু যায়। যখনই Zn দেওয়া হয়, Zn কি করে, Zn অক্সিজেনের সাথে বাইন্ড হয়ে যায়, অক্সিজেন 2- আকারে ভাঙে, আর এইটা +2 আকারে ভেঙে যায়। তাহলে 2- কি করে বলতো, এর সঙ্গে বাইন্ড হয়ে যায়। যাই হোক, এর সাথে বাইন্ড হয়ে যায়। তাহলে এর সাথে বাইন্ড হলে কি হবে, যখনই এর সাথে বাইন্ড হয়ে গেল, তাহলে এই বন্ডটা খুলে গেল, তাই না? এই বন্ডটা খুলে গেল, এইভাবে কিন্তু বন্ডটা খুলে গেল, এরকম, তাই তো? কিরকম হবে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। কিরকম হবে দেখো, ব্যাস, এবার এর সাথে বন্ডটা হয়ে যায় বলে দেখো কোন বন্ডটা কাটলো আর কোন বন্ডটা থাকলো, কোন বন্ডটা ডাবল বন্ড ফর্ম হলো, সবই বুঝতে পারা যাচ্ছে। কি বললাম, এই জায়গাতে সি, এইদিকে ডাবল বন্ড, এই দেখো এইদিকে ডাবল বন্ড ফর্ম কিন্তু হলো, আর এইখানে অক্সিজেন কিন্তু Zn নিয়ে পালিয়ে গেছে, মানে এইদিকে ZnO হয়ে গেছে। আর এই জায়গাতে এরকম আছে আগে থেকে, আর এইখানে ডাবল বন্ড হয়েছে, এখানে বন্ডটা নাই, এখানেও বন্ডটা নাই, আছে, এই বন্ডটাও নাই, দেখো এই বন্ডটা নাই, এই বন্ডটা নাই, এই যে এই বন্ডটা ছিল, এই বন্ডটা নাই, এই বন্ডটা নাই, আর এই বন্ডটা ছিল, এই বন্ডটাও নাই। এখানে একটা বন্ড ছিল, ডাবল বন্ড হলো, এখানে একটা বন্ড ছিল, ডাবল বন্ড হলো। ওকে, তাহলে মাঝখানে কি হবে, শুধু প্লাস দিলেই হয়ে যাবে, আমরা প্রোডাক্ট আলাদা আলাদা পাবো। তাহলে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, তাই না? আর Zn ওটা সাইড প্রোডাক্ট হিসেবে থেকে যায়। এই ওজোনাইড ফর্মেশনের মাধ্যমে রিঅ্যাকশনটা ক্যারিড আউট হয়, ওজোনোলিসিসটা। হয়েছে? তাহলে ওজোনোলিসিস তোমাদেরকে একটা আমি করতে দিই, করো তো, এটা করে দেখাবে। প্রোডাক্ট যটা দেবে আমাকে করে দেখাবে, A প্লাস B প্লাস C প্লাস চারটা পাবো আমরা, খুব সম্ভবত চারটাই করে দেখাবে। আর একটা করতে দিচ্ছি, এটাও করে দেখাবে। 1 2 3 4 5, এখানে মানে 5টা পাবো আমরা। হ্যাঁ, যাই হোক, কটা পাবো আমাকে করতে হবে। তো আমি আইডিয়া করে বলছি, 1 2 3 4 5, হ্যাঁ খুব সম্ভবত 5টাই পাবো। হ্যাঁ ঠিক আছে, খুব সম্ভবত 5টা পাবো। এবং Zn ও কিন্তু সাইড প্রোডাক্ট হিসেবে থাকবে, এটাকে আমরা প্রোডাক্টের মধ্যে দেবো না, এটা বাদে কিন্তু 5টা করে পাবো, 4টা পাবো, ওখানে 5টা পাবো। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট ওয়াকার প্রসেস। নেক্সট হচ্ছে ওয়াকার, WACKER প্রসেস। ওয়াকার প্রসেসের মাধ্যমে আমরা রিঅ্যাকশন কি করে করব, CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিলিন, ইথিলিনকে PdCl2 এর সঙ্গে যদি জলীয় দ্রবণে রিঅ্যাকশন করি,
এবং বায়ুর উপস্থিতিতে CuCl2 এর সাহায্যে, হ্যাঁ আর দিলেই আমরা রিয়াকশনটা করতে পারবো। এবং প্রোডাক্টটা যেটা হবে সেটা হচ্ছে কি CH3 বন্ড CHO, তার সাথে PD পাবো আর তার সাথে HCl আমরা যৌগটা পাবো। এই দেখো CH3CHO, এই CH3CHO এই প্রোডাক্টটা আমরা কিন্তু এখানে পাচ্ছি, ঠিক আছে। তবে ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড প্রস্তুত করা যায় শুধুমাত্র এই প্রসেসের মাধ্যমে, কিন্তু ইথিলিন ছাড়া অন্য কোনো যদি অ্যালকিন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে আমরা কিটোনটা পাবো। তাহলে একটু লিখে নিই যে ইথিলিন ছাড়া অন্য যে কোনো অ্যালকিন ব্যবহার করলে বলো প্রত্যেক ক্ষেত্রে কি পাবো, কিটোন যৌগ উৎপন্ন হবে। ঠিক আছে, কি যৌগ উৎপন্ন হবে? কিটোন যৌগ উৎপন্ন হবে। অবশ্যই তাই, অবশ্যই তাই। এখানে হাইড্রোজেন চলে যাচ্ছে বলে এটা CH3 হচ্ছে, এই দিকটাতে একটা হাইড্রোজেন থেকে যাচ্ছে, তাই না? এইভাবে কিন্তু আমরা রিঅ্যাকশন গুলো করতে পারবো। আচ্ছা, এই প্রসেসটা আমরা অকার প্রসেস নামে বলি। আরেকটা প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে অক্সো প্রসেস। কি নাম বললাম? অক্সো প্রসেস। অক্সো প্রসেসেরও ইনিশিয়ালটা একদম একই, কিন্তু ফাইনালটা একটু আলাদা। এখানে যেমন একটা তোমার দুটো কার্বন নিলেও কার্বন মনোক্সাইড এখানে ইউজ করা হয়, CH2 ডাবল বন্ড CH2 ইথেনে নিলাম, তার সাথে কার্বন মনোক্সাইড নেওয়া হয় এবং হাইড্রোজেন গ্যাস এর উপস্থিতিতে বিক্রিয়াটা করা হয়। আর একটা হচ্ছে কি, এখানে একটা আমরা অক্সো প্রসেসে একটা নতুন রিয়েজেন্ট ইউজ করব, সেটা হচ্ছে অক্টাকার্বনিল ডাইকোবাল্ট। অক্টাকার্বনিল ডাইকোবাল্ট এটা একটা এক প্রকারের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে। এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কি হিসাবে? ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং যথেষ্ট হাই প্রেসারে রিঅ্যাকশনটা করা হয়। এই কার্বনটা এখানে কানেক্ট হয়ে যায়, যুক্ত হয়ে যায়। তো প্রোডাক্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2। এই প্রোডাক্টটা আমরা পাবো। প্রোপানঅ্যালডিহাইডকে বলা হয়, কি বলা হয়? প্রোপানঅ্যালডিহাইড। সবসময় আমরা একটা কার্বন সংখ্যা বেশি পাচ্ছি, তাই না? আরেকটা আমরা যদি বলি যে আরেকটা দিয়ে করান তো স্যার, তাহলে আমরা এরকম একটা রিঅ্যাকশন এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা কার্বন সংখ্যা বেশি নিলাম, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। ওকে, এখানেও তাই, CO কার্বন মনোক্সাইড নিতে হবে এবং তার সাথে হাইড্রোজেন নিতে হবে। আর কি, এই একই রকম ভাবে আমরা রিয়েজেন্ট ইউজ করব, CO হোল 4 থার্ড ব্র্যাকেট 2 এবং টেম্পারেচার আর হাই প্রেসার। দেখো কার্বন সংখ্যা একটা বাড়বে, এটা তো নো ডাউট। CH3 বন্ড CH2 বন্ড CH2, এইটা এখানেও কার্বন CHO যোগ হতে পারে বা এই কার্বনেও কিন্তু CHO যোগ হতে পারে। দেখো তাহলে এটা আমরা কি পাবো? CH বন্ড CHO বন্ড CH3। এইটাতেও হাইড্রোজেন যখন এখানে যোগ হচ্ছে তখন CHO এখানে যোগ হচ্ছে, হাইড্রোজেন যখন এখানে যোগ হচ্ছে তখন CHOটা এই কার্বনে যোগ হচ্ছে, তাই না? তাহলে এইটা হচ্ছে মুখ্য, মানে এটা প্রাইমারি, যেটাকে আমরা বলবো মেজর প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। বুঝাতে পারলাম? এরকম ভাবে আমরা অক্সো প্রসেসের মাধ্যমে রিঅ্যাকশন বা অ্যালডিহাইড পেতে পারি। অ্যালডিহাইড পাওয়া যায় শুধুমাত্র, আর কি ওয়াকার পদ্ধতিতে বলে দিলাম যে যদি আমরা অ্যালকিন ছাড়া অন্য যে কোনো কিছু প্রসেস মানে কি বলে অ্যালকিন নিই তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিটোন পাবো, কিন্তু এই রিঅ্যাকশনের মাধ্যমে আবার কিটোন প্রস্তুত করা যাবে না। অক্সো কিটোন প্রস্তুত করা যায় না। ওকে, বুঝাতে পারলাম?
তো ঠিক আছে, আজকে ক্লাসটা যথেষ্ট লেন্দি হলো, আজকে এইটুকুই থাকবে। পরের ক্লাসে আবার তোমাদের এরপর থেকে আমরা দেব। তো যাই হোক, আজকে এইটুকুই থাকলো। হ্যাঁ, কেমন? তো যাই হোক, ক্লাস তোমাদের অ্যালডিহাইড একটা হয়ে গেল। তোমাদের প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবে। তোমাদেরকে করতে হবে প্রত্যেকটা ক্লাস মন দিয়ে। সামনে যে পরীক্ষা, সবার জন্য শুভ কামনা। তোমাদের সবারই পরীক্ষা ভালো হোক, এটা মন থেকে চাই, এবং আমি তার জন্য প্রত্যেকটা ক্লাস এবার দেওয়ার চেষ্টা করছি। সাজেস্টিভ ক্লাস তো দেবো, সাজেস্টিভ সব ক্লাস তোমরা পেয়ে যাবে। ক্লাস অ্যালডিহাইড তো সব ক্লাসগুলো করবে, আগের ক্লাসগুলো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কেমন? তো যাই হোক, এরপরে আমি খুব শীঘ্রই চেষ্টা করছি আবার অ্যালডিহাইডটা দিয়ে দেওয়ার, একদম শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি শেষ করবো। হ্যাঁ, মন দিয়ে শুধু ক্লাসগুলো করো। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, অনেক কিছু বলা যায়, আর বলছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো মন দিয়ে করো। সবাইকে ধন্যবাদ, টাটা।